দুজন মহামান্য বিচারপতি কলকাতা হাইকোর্টে তাদের বিরুদ্ধে আপনি কমপ্লেন করছেন, কমপ্লেনটা কি? কিন্তু এটা আমি ওই হিসাবে দেখবো, এটাকে এক কথায় বলতে গেলে আইনের শটান থাপ্পড় গালের মধ্যে পড়েছে। এই স্মৃতিটা কতদিন থাকবে বলা মুশকিল। উনি হয়তো ডিভিশন বেঞ্চে যেতে চেষ্টা করবেন, কিন্তু আবার সেখানে এই হবে যে কোর্ট অব্দি যাবেই না, তার আগেই প্রাইমা ফেসি রিজেক্ট হয়ে যাবে। সুপ্রিম কোর্টের যে মহামান্য বিচারপতিরা তারা কিন্তু ওই নকল ডিগ্রিধারী IIPM ম্যানেজমেন্ট হোল্ডার নয় বা নকল PhD হোল্ডার নয়। তো ওরা বুঝতে পেরেছেন, সেজন্য রিজেক্ট করেছে। যে যার যা ইচ্ছা সে বলতে পারে, এ তো পাগল ছাগলরাও বলতে পারে, এটা বলেছে, তো অসুবিধার কি আছে? এগুলোকে গুরুত্ব দেওয়ার কোনো মানেই হয় না। আমার এটা কি, আমি একটা ফার্নিচার শপে গেলাম আর বেঞ্চ কিনে নিয়ে আসলাম, বেঞ্চ সম্পর্কে কোনো ধারণা আছে? একটু পড়াশোনার লোকে যদি করে আর করে তারপর এইসব কথাবার্তা বলে, এসব অ্যাপিল করে, তাহলে অ্যাটলিস্ট জনসমক্ষে হাস্যাস্পদ হতে হয় না। কি আবেদনটা পাগল ছাগলদের ব্যাপার, অশিক্ষিত লোকজন করছে, সে তারা করুক, সেটা অধিকার রয়েছে। সেটা অ্যাকসেপ্ট করছে না সুপ্রিম কোর্ট, রিজেক্ট করে দিচ্ছে, ডিক্লাইন করছে। লায়াবল টু ডিক্লাইন করা যেটা রয়েছে, এর থেকে বড় থাপ্পড় আর কি হবে? নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। এই মুহূর্তে কলকাতা বুক ফেয়ারে স্টল নাম্বার 576-এর একদম বাইরে বসাক বুক স্টল, দীপাঞ্জনদার বই রিলিজ। কিন্তু এখানে এসে যে তথ্য আমাদের হাতে এলো তা নিঃসন্দেহে চমকে দেওয়ার মতো। সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অভিষেক ব্যানার্জি, সেই আবেদন তৎক্ষণাৎ খারিজ হয়ে যায় এবং যে অর্ডার আমাদের কাছে এই মুহূর্তে এসে পৌঁছেছে তা রুল নাম্বার 456, যে কথাগুলো আজকে অবজারভেশনে বলেছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার, তা নিঃসন্দেহে চমকে দেওয়ার মতো। আমি অর্ডার নিঃসন্দেহে দেখাবো, তার আগে আমার সঙ্গে আছেন দীপাঞ্জনদা। কি বলবেন এই অর্ডারের যে কপি আপনার কাছে এখন আপনিও দেখলেন, এবং এই বিষয়টা যদি একটু দর্শকদের বলেন। দেখুন, ব্যাপার হচ্ছে যে আইনি অধিকার ভারতবর্ষের প্রতি কটা মানুষের রয়েছে। সে অপরাধী যারা, তাদেরও আইনি অধিকার রয়েছে, সে সংবিধান দিয়েছে। সুতরাং কোনোই মানুষ, কোনোই ব্যক্তি বা কোনোই ব্যবস্থা, সে বিচার ব্যবস্থার বিরুদ্ধেও সুপ্রিম কোর্টকে যাওয়ার তার অধিকার রয়েছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম সুপ্রিম কোর্টে যাচ্ছে বলেই যে এক শ্রেণীর মিডিয়া বা এক শ্রেণীর রাজনীতিবিদ লাফাতে শুরু করলো, যেই যে সুপ্রিম কোর্টে গেছে, এবার দেখবেন যে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা, মহামান্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, ওদের এক্ষুনি সরিয়ে দেওয়া হবে, এই সেই ইত্যাদি যে নাচানাচি, সেটা যে একটা পরিষ্কারভাবে একটা ফার্স, একটা উপহাসের বিষয়বস্তু হয়ে গেল। কারণ এই জাজমেন্টের প্যারা 4, প্যারা 5, প্যারা 6-এ খুব পরিষ্কার যে জাস্টিস ও জুডিশিয়ারি প্রসেস অবধি যেতে পারেনি, রেজিস্ট্রারি ক্যান্সেল করে দিচ্ছে। কারণ ভারতবর্ষের বিচার ব্যবস্থা এমনিতে অনেক প্রেসারে রয়েছে, প্রচুর পেন্ডিং কেসেস রয়েছে, কোটি কোটি। সেখানে আমার কাছে টাকা আছে, আমি ভারতবর্ষের সেরা লয়ারদের লক্ষ লক্ষ টাকা খরচা করব, ইনফ্লুয়েন্স, তাদের ইনফ্লুয়েন্স লাগিয়ে আমি আমার কেসটাকে ওঠাবো, এটা হয় না। এটা আবার প্রমাণ হয়ে গেল। সো ঠিক আছে, উনি ওনার আইনি অধিকার বা সাংবিধানিক অধিকার প্রয়োগ করে উনি অ্যাপ্লাই করেছেন, কিন্তু যেরকমভাবে যে কমেন্টটা দিয়ে রেজিস্ট্রারি কেসটাকে অ্যাপ্লিকেশনকে রিজেক্ট করেছে, যেখানে একটা পরিষ্কার লিখেছে সম্ভবত প্যারা 4-এ, যে উই আর লায়াবল টু ক্যান্সেল ইট, রিজেক্ট ইট, ডিক্লাইন ইট। অ্যান্ড লায়াবল টু ডিক্লাইন মিনস আমরা বাধ্য, কারণ অ্যাপ্লিকেশন করছেন, সে অ্যাপ্লিকেশনে আপনি দুজন মহামান্য বিচারপতি কলকাতা হাইকোর্টে তাদের বিরুদ্ধে আপনি কমপ্লেন করছেন, কমপ্লেনটা কি? উনি তো এটা বললে হবে না যে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বা মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তারা দেখতে খারাপ। কিছু তো লজিক্যাল হবে। সো এটা ওনার কাছে পয়সা আছে, উনি আইনজীবীদের কাছে পয়সা দিয়ে খরচা করছেন, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এটা আমি ওই হিসাবে দেখবো, এটাকে এক কথায় বলতে গেলে ওই আইনের শটান থাপ্পড় গালের মধ্যে পড়েছে। এই স্মৃতিটা কতদিন থাকবে বলা মুশকিল। উনি হয়তো ডিভিশন বেঞ্চে যেতে চেষ্টা করবেন, কিন্তু আবার সেখানে এই হবে যে কোর্ট অব্দি যাবেই না, তার আগেই প্রাইমা ফেসি রিজেক্ট হয়ে যাবে। আলটিমেটলি 6 নম্বর পয়েন্টে দীপাঞ্জনদা লেখা আছে, আই দেয়ারফর ডিক্লাইন টু রিসিভ দ্য প্রেজেন্ট মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন ফর অ্যাপ্রোপ্রিয়েট ডিরেকশন আন্ডার অর্ডার নাম্বার লেখা সুপ্রিম কোর্ট রুলস 2013, ইট ডাজ নট ডিসক্লোজ এনি রিজনেবল কজ। মানে সুপ্রিম কোর্টের ডিসক্লোজের কোনো ক্লজই নেই, মানে তার মধ্যে ডিসক্লোজ করে ব্যাপারটা তো এক্স্যাক্টলি যেটা আমি বললাম, যে আপনি যখন একটা কোনো রকম অভিযোগ করবেন, তাও আবার বিচার ব্যবস্থার বিরুদ্ধে, এবং যে সে বিচারপতি নয়, মহামান্য
কলকাতা হাইকোর্টে দুজন বিচারপতির বিরুদ্ধে, তখন আপনাকে কিছু জাস্টিফাইড কারণ তো দেখাতে হবে। আপনি মিসলেনিয়াস কজ বলে কোনো কারণ হয় যে তোমার আমার পছন্দ নাই হতে পারে, কিন্তু বিচার ব্যবস্থাকে তুমি দায়ী করছো, ব্যক্তির থেকে বিচার ব্যবস্থাকে আগে করে দিচ্ছ, যে ব্যক্তি আলাদা বিচার ব্যবস্থা আলাদা। এটা সুপ্রিম কোর্টে কি বোকারা বসে আছি নাকি? সুপ্রিম কোর্টে যারা চাকরি করছে বা যারা মাফ করবেন, সুপ্রিম কোর্টের যে মহামান্য বিচারপতিরা, তারা কিন্তু ওই নকল ডিগ্রিধারী IIPM ম্যানেজমেন্ট হোল্ডার নয় বা নকল PhD হোল্ডার নয়। তো ওরা বুঝতে পেরেছেন, সেই জন্য রিজেক্ট করেছে। আপনি কতটা বিশ্বাস করেন যে বিচারপতিরা যদি জনসমক্ষে সংবাদ মাধ্যমে কিছু কথা বলেন, 1 নম্বর এটা কেন্দ্রীয় এজেন্সি প্রভাবিত হতে পারে, 2 নম্বর মানহানি হতে পারে যার বিরুদ্ধে বলছে তার? প্রথমে দ্বিতীয় প্রশ্নের উত্তর দিই যে মানহানি, মান থাকলে তো মানহানি হবে, সেটা তাকে প্রমাণ করতে হবে যে আমার মান আছে এবং সেই মানটা হানি হয়েছে ওই বিচারপতির ওই মন্তব্যে, নাম্বার 1। নাম্বার 2, বিচার মানে তদন্তে প্রভাবের যেখানে বলি, এটা আমি বহুবার বলেছি, আবার রিপিট করছি, কোনো বিচারপতি, কোনো মহামান্য বিচারপতি আদালত পরিসরের বাইরে যদি সাধারণভাবে ব্যক্তিগতভাবে কোনো মত প্রকাশ করে থাকেন, বা নিউজ পেপার, সংবাদ মাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া, মানুষ কি ভাবছে, এটার দ্বারা তদন্ত প্রভাবিত হয় না। তদন্তের মতো চলে, তদন্ত কোনো মতেই প্রভাবিত হবে না। কোনো রাজনৈতিক দল কি বলছে, কোনো সংবাদ মাধ্যম কি বলছে, সাধারণ মানুষ কি বলছে, বা কোনো মহামান্য বিচারপতি ব্যক্তিগত পরিসরে কি বলছেন, উনি আদালতে দাঁড়িয়ে কি বলছেন, সেটা আলাদা ব্যাপার। এছাড়া এগুলোতে প্রভাবিত হয় বলে আমার মনে হয় না। আর মানহানি তো আগে মান আছে সেটা প্রমাণ করুন, তারপর তো হানির ব্যাপারটা আসবে। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। ওনার একটা আবেদন ছিল যে তৃতীয় একটা বেঞ্চ গঠন করা হোক, মানে ওই 2টো বেঞ্চের বাদে স্পেশাল বেঞ্চ যেন হাইকোর্টের প্রধান বিচারপতি গঠন করা হোক। সংবিধান তো আমাদের সেই অধিকার দিয়েইছে, সংবিধান অধিকার দিয়েছে যে যার যা ইচ্ছা সে বলতে পারে। এ তো পাগল ছাগলরাও বলতে পারে, এটা বলেছে, তো অসুবিধার কি আছে? এগুলোকে গুরুত্ব দেওয়ার কোনো মানেই হয় না। আমার এটা কি, আমি একটা ফার্নিচার শপে গেলাম আর বেঞ্চ কিনে নিয়ে আসলাম, বেঞ্চ সম্পর্কে কোনো ধারণা আছে? একটু পড়াশোনার লোকেজন যদি করে আর করে তারপর এইসব কথাবার্তা বলে, এসব অ্যাপিল করে, তাহলে অ্যাটলিস্ট জনসমক্ষে হাস্যাস্পদ হতে হয় না। কিন্তু ওই এখন ভয় এতটা হয়ে গেছে, এত ভয় চেপে বসেছে, এখন পাগল হয়ে গেছে, যা পারছে ভুলভাল ডিসিশন নিচ্ছে। এটা তারই কোথাও গিয়ে দুর্নীতি তদন্ত কোথাও গিয়ে একটা স্লো হয়ে যাচ্ছে, এরকম একটা আশঙ্কা করছেন অনেকে। না, আমি আবার একটু আগে বললাম, আবার রিপিট করছি, সেন্ট্রাল এজেন্সি বা আদালত, সেন্ট্রাল এজেন্সি কিন্তু দায়বদ্ধ শুধুমাত্র আদালতের কাছে। সেখানে সাধারণ মানুষ কি বলছে, তুমি কি বলছো, আমি কি বলছি, সংবাদ মাধ্যম কি বলছে, তাতে সেন্ট্রাল এজেন্সি কিচ্ছু আসে যায় না। রাজনৈতিক দলগুলো কি ভাবছে বা রাজনৈতিক দলগুলো কি বলছে, তাতে কিচ্ছু আসে যায় না। সো যেটা যেরকমভাবে তদন্ত চলছে, আমি যতটুকু জানি যে ইটস ভেরি স্যাটিসফ্যাক্টরি এবং খুব বেশি সময় নেই এবং তার ইন্ডিকেশন দেখা যাচ্ছে। এটা আমি একটা যদি অন্য উদাহরণ দিই তোমার দর্শক শ্রোতাদের জন্য, পুজো আসছে কি করে বুঝবে যে বৃষ্টিটা কেটে গিয়ে আকাশের নীল আকাশ, সাদা সাদা পেঁজা তুলোর মতো মেঘ, কবিতা করে বলতে গেলে কাশফুল, এগুলো হচ্ছে ইন্ডিকেশন যে পুজো আসছে। এই শেখ শাহজাহান, কাকুর ভয়েস টেস্ট, এরকম আদালতের দরজায় দৌড়ানো, এগুলো হচ্ছে ইন্ডিকেশন। কারণ ওই অতি প্রভাবশালীরা বুঝে গেছেন যে পুজো এসে গেছে, এবার আমার বলি পড়লো বলে। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। এই অ্যাপ্লিকেশনে বিকাশবাবু সম্পর্কে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সম্পর্কে একটা প্যারা ছিল, যেখানে CPIM সাংসদ উনি কান্তি গাঙ্গুলির প্রোগ্রামে অভিজিৎ গাঙ্গুলি প্রেজেন্ট ছিলেন। আলটিমেটলি বিচারপতির এই চলাফেরাটা ঠিকভাবে নেয়নি বলে সুপ্রিম কোর্টে আবেদন করা ছিল। আবার বলছি, রিপিট করছি, আবেদনটা পাগল ছাগলদের ব্যাপার, অশিক্ষিত লোকজন করছে, সে তারা করুক, সেটা অধিকার রয়েছে। সেটা অ্যাকসেপ্ট করছে না সুপ্রিম কোর্ট, রিজেক্ট করে দিচ্ছে, ডিক্লাইন করছে, লায়াবল টু ডিক্লাইন করা যেটা রয়েছে, এর থেকে বড় থাপ্পড় আর কী হবে? সো এটা যার আবেদন করা তারা করবে, তাতে কিছু আসে যায় না। মহামান্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিরও কিছু আসে যায় না, বিকাশবাবুরও কিছু আসে যায় না।
চলবে। অবশ্যই অসংখ্য ধন্যবাদ। পরিষ্কারভাবে আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে এই আবেদন গ্রহণযোগ্যই নয়। এর পরবর্তী কি স্টেপ উনি নেন বা অভিষেক ব্যানার্জি নেন নিঃসন্দেহে রাজনৈতিক মহল দেখবেন, কিন্তু আলটিমেটলি পুরো প্রসেসটা কোথাও গিয়ে বিলম্বিত হয়ে যাচ্ছে না তো, এই প্রশ্ন করছেন রাজনৈতিক মহল। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। কমেন্টে জানাবেন যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে। ধন্যবাদ।